আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি ইন্টারেক্টিভ কেয়ারস থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ১ ঘন্টার ফ্রি ওয়েবিনার শিখুন এআই এজেন্টের জন্য প্রম্পট লেখা স্ট্র্যাটেজি। আচ্ছা, এআই টুল বা চ্যাটবট আমরা সবাই ইউজ করি, কিন্তু মাঝে মাঝে রেজাল্ট ঠিকমতো পাই না, বা মনে হয় যে কমেন্ট আর একটু প্রপারলি দিতে পারতো। তো আজকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের সাথে আজকে থাকছে শাহেদ মাহমুদ চৌধুরী স্যার, হু ইজ কারেন্টলি এআই টিম লিড অফ জেনিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের যুক্ত হওয়ার জন্য। আমি স্যার কাইন্ডলি যদি একটু লার্নার্সদের উদ্দেশ্যে বলি যে আপনারা কাইন্ডলি আমাদের ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা হচ্ছে চ্যাট বক্স ওপেন রাখবো, কোনো প্রবলেম হলে চ্যাট বক্সে জানাবেন। এবং আমি আজকে ওয়েবিনারের জন্য একটি লিংক দিয়ে দিব, মানে আজকে ওয়েবিনার রেকর্ডিং এর জন্য গুগল লিংক দিয়ে দিব, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ अगेन। এখন আমি দেখি ভাইয়া, ওভার টু ইউ। Okay, thank you, Shifa. Assalamu alaikum, everyone. So, multiple আমি স্ক্রিনটা শেয়ার দেখি। তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা এখনকার সময়ে খুবই রিলেভেন্ট এবং খুবই জরুরি একটা জিনিস নিয়ে ডিসকাস করবো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আমরা এই সময় আসে মোটামুটি সবাই আমাদের বেশ কিছু যে এআই টুল গুলো আছে, যেমন চ্যাট জিপিটি বা জেমিনাই, এই ধরনের টুলগুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত। বিভিন্ন কাজেই আমরা এই জিনিসগুলো ইউজ করি। সেটা হতে পারে ইমেল লিখা, সেটা হতে পারে কোনো ছবি জেনারেট করা, বা আমাদের প্রফেশনাল লাইফের কোনো একটা কাজ। সো এই সবগুলো কাজ করার জন্যই আমাদের একটা জরুরি জিনিস হচ্ছে এলএলএমটাকে বা এআইটাকে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া এবং সেই অনুযায়ী সেখান থেকে আউটপুট পাওয়া। সো আজকে আমরা মূলত এই ইনস্ট্রাকশন দেওয়াটা নিয়েই একটু টুকটাক ডিসকাশন করব, যে কিভাবে আসলে আমরা একটা এলএলএম কে ভালো ইনস্ট্রাকশন দিতে পারি এবং সেখান থেকে ভালো একটা আউটপুট পেতে পারি, বা যে জিনিসটা আসলে আমি চাচ্ছি, যেভাবে চাচ্ছি সেই জিনিসটা কিভাবে পেতে পারি। সো আপনাদের সাথে আমি পুরো সময়টা জুড়েই আছি। আমি মোহাম্মদ শাহাদ মোহাম্মদ চৌধুরী। আমি এখন কাজ করছি টেলিনিয়েতে এআই টিম লিড হিসাবে। অ্যান্ড আমরা এখানটাতে মূলত এই এলএলএমস এবং এআই নিয়ে প্রচুর কাজ করছি, অনেক ডিপ লেভেলে এবং অনেক অ্যাডভান্স কাজ করছি। সো আশা করি পুরো সেশনটা একটা খুব সুন্দর জার্নি হবে। ওকে, সো আমার মনে হয় যে আমরা সর্বপ্রথমে একটু ছোট করে ডিসকাস করতে পারি যে একটা প্রম্পট আসলে কি। সো হোয়াট ইজ এ প্রম্পট? সো খুব সিম্পল ভাবে বলতে গেলে আমরা আসলে পুরো ডিসকাশনটাই খুব সহজ সরল রাখার চেষ্টা করব, অনেক বেশি জার্গন ইউজ না করে, অনেক বেশি টেকনিক্যাল জিনিস ইউজ না করে। আমরা মোটামুটি একটা সুন্দর সহজ ভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ওকে, না ভাইয়া। পারফেক্ট স্যার, লেটস কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। সো আমরা যে জিনিসটা বলছিলাম যে একটা প্রম্পট আসলে কি, দুঃখিত একটা মাঝখানে ইন্টারাপশনের জন্য। সো সহজভাবে আসলে চিন্তা করতে গেলে একটা প্রম্পট হলো এমন একটা জিনিস যেটা আসলে আমরা একটা এআই কে ইনপুট হিসাবে দিই। যেমন আমরা যদি ইনপুট হিসাবে একটা টেক্সট দিই বা একটা কথা বলি, তাহলে আমার প্রম্পট হলো একটা টেক্সট। যদি আমরা একটা ইমেজ দেই, যেমন আহ ইদানিং সময়ে হচ্ছে আমরা খুব দেখছি যে ভিডিও জেনারেট করছে আমরা ভিও দিয়ে। সো সেই ক্ষেত্রে আমার প্রম্পট হতে পারে একটা ইমেজ, যেমন ভিওতে আমরা একটা একটা ইমেজ দিতে পারি, দিয়ে বলতে পারি যে তুমি এটার উপর ভিত্তি করে আমাকে একটা ভিডিও জেনারেট করে দাও। সো এক কথায় আমরা একটা এলএলএম কে যা কিছু ইনপুট দেই তাই হইতে পারে আমার প্রম্পট, সেটা একটা ইমেজ হোক, একটা টেক্সট হোক, বা অন্য যে কিছুই হোক। আমরা আজকের সেশনটাতে মূলত টেক্সট বেস প্রম্পটিং গুলো জিনিস নিয়ে দেখবো, যে আসলে কিভাবে একটা ভালো, যেহেতু আমাদের ডে টু ডে আমরা আসলে টেক্সট নিয়েই বেশি কাজ করি। আচ্ছা, এটা তো গেল প্রম্পট। এখন তাহলে কথা আসে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, যেহেতু আমাদের এই সেশনটার নাম ছিল আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা আর্ট এবং একটা সায়েন্সের একটা সংমিশ্রণ। যে আমরা যেমন সুন্দরভাবে একটু লেখা দরকার, ঠিক একইভাবে আমাদেরকে কিছু টেকনিকও বা একটা কিছু স্ট্রাকচার্ড মেথড ফলো করা দরকার। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং মূলত আমাদের যে এআই বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আছে, সেই মডেলগুলোর যে ইনপুট সেটাকে অপটিমাইজ করে, যে কিভাবে একটা ইনপুট দিলে আমি আমার ডিজায়ার্ড আউটপুট মোস্ট স্ট্রাকচার্ড ওয়েতে পাবো আর। সো যেমন
এখন একটা কথা হইতে পারে যে আসলে আমরা তো বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন ভাবে কথা বলি। তো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আসলে দরকারটা কি? কেন এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আসলে ম্যাটার করে? তো এখানে যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ধরেন আপনি আপনার একটা প্রেজেন্টেশন বা কিছু বানাচ্ছেন, তো আপনি একটা ছবি চাইলেন যে যেখানটাতে জানলার পাশে একটা সাদা পটে একটা ছবি থাকবে। সো আপনি এখন করলেন কি, আপনি একটা প্রম্পট দিলেন যে হচ্ছে গিভেন ইমেজ অফ এ প্লান্ট বিসাইড আ উইন্ডো। সো সে আপনাকে জাস্ট করবে কি, আপনাকে এরকম একটা ইমেজ জেনারেট করে। কিন্তু আপনি তো চাচ্ছেন আসলে একটা সাদা ইমেজ, একটা সাদা পটে একটা ইমেজ যেখানে কিছু ছোট ছোট ফুল থাকবে। আপনি হয়তো বা আমি আসলে ফুল সহ একটা সাদা পটে বা একটা টপে আসলে আমি একটা ছবি চাচ্ছি। তো আপনি সেই জিনিসটাকে যখন একটু সুন্দরভাবে বলবেন স্পেসিফিক ভাবে যে ঠিক আছে আমাকে একটা ইমেজ দাও যেখানটাতে ছোট ছোট ফুল থাকবে এবং একটা সাদা পট থাকবে এবং একটা কাঠের ফ্রেম থাকবে একটা উইন্ডো, যে আমরা সুন্দরভাবে স্পেসিফিক করে দিতে পারছি, তখন সে আসলে আমার ডিজায়ার্ড আউটপুটটা। আর একটা সুন্দর ইনপুট হতে পারে যেমন এখানে আমি করেছিলাম কি যে বাংলাদেশ নিয়ে উইকিপিডিয়ার যে প্রথম প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা নিয়ে আমি বলেছিলাম যে হচ্ছে স্ট্রাকচারটা গিভেন ইনফরমেশন। সো সে আমাকে এভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে। এটা পড়তেও যে খুব একটা সুখকর বা খুব সহজে আমি খুব সবকিছুই বুঝতে পারছি তা না। আমি হয়তো চাচ্ছিলাম যে জিনিসটা আরো স্ট্রাকচার হবে, আমি যেন এক ঝলকে সবকিছু দেখতে পারি বা বুঝতে পারি। সো আমি যখন জাস্ট দুটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করব, যে ইন জেসন, যে আমার এখানকার প্রম্পট আর এখানকার প্রম্পট পুরাটাই একই, এখানে শুধু দুটা ওয়ার্ড এক্সট্রা আছে ইন জেসন, সে আসলে তার আউটপুটের ফরম্যাটটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে আরো কনসাইজ এবং আরো ইজিলি হচ্ছে ডাটাটাকে প্রেজেন্ট করতে পারছে। আরেকটা সুন্দর এক্সাম্পল হচ্ছে এটা, যে আমাদের যে মেট্রো রেল আছে। সো এই মেট্রো রেলের এটা হচ্ছে একটা রুট এবং সেখানে ভাড়া এবং অন্যান্য জিনিসপত্র দেওয়া আছে। সো আমি প্রথমে এই ছবিটা নিয়ে আমি একটা এআই বা একটা চ্যাটবটকে ইনপুট দেই এবং বলি যে হচ্ছে ডিসক্রাইব দ্য ইমেজ, জাস্ট ছোট্ট একটা টেক্সট আর কিছুই না। তো আমার আমার আসলে ইন্টেনশন ছিল যে আমি এখান থেকে প্রত্যেকটা স্টেশন এবং সেই স্টেশনের যেতে আমার কত ভাড়া লাগবে সেটা জানতে চাই। বাট সে আমাকে জাস্ট ছোট্ট একটা ডিসক্রিপশন দেয় যে ইমেজটা আসলে একটা রাউট ম্যাপ অফ ঢাকা মেট্রো রেল। মেট্রো রেলের হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা ডিসক্রিপশন, আর খুব বেশি কিছু না। বাট আমি যখন তাকে আর একটু স্পেসিফিক ভাবে বলি যে পার্স অ্যান্ড লিস্ট ইচ অফ দ্য স্টেশন অ্যালং উইথ দ্য ফেয়ার, সে তখন আসলে আমি যে জিনিসটা যেভাবে চাচ্ছি তার পুরো জিনিসটাই সে আমাকে এখানে আউটপুট দেয়। সো এই ছোট ছোট এক্সাম্পল গুলো আসলে দেখায় বা আমাদেরকে বোঝায় যে আমাদের প্রম্পটে এক দুটা ছোট ওয়ার্ডের চেঞ্জ কিভাবে আসলে আমার আউটপুটটাকে প্রভাবিত করতে পারে এবং আমার ডিজায়ার্ড আউটপুটটাকে নিয়ে আসে। সো এরপরে আমরা দেখবো যে আমরা আসলে কিভাবে একটা বেটার প্রম্পট বা একটু ভালো প্রম্পট লিখতে পারি। সো এগুলো হয়তো বা আমরা অনেকেই আমাদের পার্সোনাল লাইফে ফলো করি। সো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে আরেকটু মোর স্ট্রাকচার্ড ওয়েতে দেখবো অ্যালং উইথ সাম এক্সাম্পলস। সো প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো প্রম্পট লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা এলিমেন্ট হলো হচ্ছে প্রম্পটটাতে যথেষ্ট ক্লারিটি থাকা, জিনিসটাতে একটা স্পেসিফিক জিনিস জানতে চাওয়া এবং যথেষ্ট কনটেক্সট দেওয়া। ওকে, সো যেমন আমরা কিছু কিছু সিনারিও ডিসকাস করি। যেমন ধরেন যে হচ্ছে আপনি আপনার কোনো হয়তো আপনার ছোট একটা কোনো বাচ্চা আছে বা আপনার কাজিন বা কাউকে আপনি হচ্ছে গল্প রাতের বেলা কিছু গল্প শোনাতে যাচ্ছেন বা তাকে পড়ার জন্য কিছু গল্প দিতে চাচ্ছেন। তো আপনি জাস্ট চ্যাট জিপিটি কে বা জেমিনাই কে বা ক্লড কে কোনো কাউকে যা বললেন যে রাইট এ বেড টাইম স্টোরি। সো সে হয়তো বা যে কোনো কিছু জেনারেট করতে পারে, সেটা আপনার মন মতো নাও হতে পারে, বা আপনার সেই ছোট বাচ্চাটা যেই ধরনের গল্প পছন্দ করে সেই ধরনের নাও হতে পারে। সে হয়তো বা ফ্যান্টাসি টাইপ গল্প যেখানে ইউনিকর্ন থাকবে বা অন্য কোনো কিছু থাকবে এই ধরনের জিনিসপত্র পছন্দ করে। সো আমরা যদি এরকম খুব জেনেরিক একটা ইনপুট না দিয়ে আমরা যদি একটা কনটেক্সটটাকে বলে দেই যে আমি আসলে কি ধরনের জিনিস চাচ্ছি, যেমন আমি বলে দেই যে হচ্ছে একটা বেড টাইম স্টোরি দাও অ্যাবাউট ইউনিকর্ন, আমি কি জিনিসটা চাচ্ছি এবং টার্গেট অডিয়েন্সটাকে বলে দিই, যেমন অডিয়েন্সটা হচ্ছে এ গার্ল ফর এ 5 ইয়ার ওল্ড, যে একটা 5 বছরের একটা মেয়ের জন্য আমি আসলে একটা ইউনিকর্নের গল্প চাচ্ছি। সো এরকম খুব স্পেসিফিক বা খুব জেনারিক জিনিস থেকে আমি যখন একটু কনটেক্সট দিয়ে দিব, আমি একটু স্পেসিফাই করে দিব আমার ইউজারকে বা আমি কি ব্যাপারে জানতে চাচ্ছি সেটা বলে দিব, ক্লিয়ার করবো পুরো জিনিসটা, সে আমার ডিজায়ার্ড আউটপুট দেওয়া শুরু করবে।
এখানে সে যে কোনো কিছুই হয়তো বা বলতে পারে, যে কোনো গল্পই দিতে পারে, সেটা হতে পারে কোনো উপদেশমূলক গল্প, সেটা হতে পারে যে কোনো কিছু, বাট এখানে আমি আসলে জানি যে আমাকে সে কি ধরনের আউটপুট দিচ্ছে। একইভাবে আমরা খুব ব্রড কোনো কিছু না বলে আমরা পারপাস ড্রিভেন জিনিসপত্র সবসময় বলতে পারি। যেমন হয়তোবা লেটস সে আমি নতুন নতুন এআই শিখছি, আমার এআই সম্পর্কে জানার খুব ইচ্ছা। সো আমি হয়তোবা বললাম যে রাইট মি সামথিং অ্যাবাউট এআই। এখন সে তো আসলে যে কোনো কিছু লিখতে পারে। সে হয়তোবা লিখতে পারে যে এআই কিভাবে শুরু হয়েছে, তার হিস্ট্রি লিখতে পারে। সে হয়তোবা খুব টেকনিক্যাল জিনিসে চলে যেতে পারে যে আসলে একটা নিউরাল নেটওয়ার্ক কি, কিভাবে কাজ করে, কিভাবে সেটাকে ট্রেন করা হয়। সো এর চাইতে যদি আমি স্পেসিফিক ভাবে বলে দিই, একটা পারপাস বলে দিই যে আসলে আমার এই জিনিসটার পারপাসটা কি, কি পারপাসে আমি জিনিসটা চাচ্ছি, তখন সেটা আরো ক্লিয়ার হয়, আরো স্পেসিফিক হয়। যেমন হয়তো আমি বলে দিলাম যে এটা একটা শর্ট প্যারাগ্রাফ, যে আমি আসলে অনেক বড় কিছু চাচ্ছি না, একটা রচনামূলক জিনিস চাচ্ছি না যে আমার পড়তেই 15-20 মিনিট সময় লাগে। আমি শর্ট একটা জিনিস চাচ্ছি, শর্ট প্যারাগ্রাফ, যে এক্সপ্লেইনিং হাউ এআই ইউজ ইন হেলথ কেয়ার। আমি এটা স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে হেলথ কেয়ারে আসলে কিভাবে ইউজ করা যেতে পারে। যে সেটা হয়তো বা একটা পেশেন্টকে তার পসিবল ডিজিজ কি হতে পারে সেটা প্রেডিক্ট করতে পারে, বা সে হয়তো একটা এক্সট্রা ইমেজ দিয়ে দিল বা একটা রিপোর্টের ইমেজ দিয়ে দিল, তাকে হয়তো বা সে একটা ওভারঅল আইডিয়া দিতে পারে যে ঠিক আছে তোমার এই প্রবলেমটা আছে বা তোমার রিপোর্টে এই জিনিসটা বলছে। তো সেরকম আরেকটা খুব সুন্দর একটা জিনিস হচ্ছে যেটা আসলে আমাদের খুব কাজে লাগে, যে একটা আনফোকাসড জিনিস থেকে সবসময় অ্যাকশনেবল ইনস্ট্রাকশনস দাও। যেমন আমি হয়তো বললাম যে গিভ মি ইমেইল, যেমন এখানে যে এক্সাম্পলটা আমরা দিছি যে হচ্ছে রাইট আমরা কিভাবে বেটার করবো কোডিং। সো এটা আসলে আহ, বললে সে হয়তো বা সে আপনাকে অনেক কিছু বলতে পারে প্যারাগ্রাফ আকারে। তার চাইতে যদি আমি তাকে যদি একটা অ্যাকশনেবল ইনস্ট্রাকশন দিই, যে আমি তাকে বলে দিই তুমি আমাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন প্রিপেয়ার করে দাও। সো একটু স্পেসিফিক করে দেই এবং একটা অ্যাকশন করে দিই, তুমি একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন প্রিপেয়ার করো, সে আমাকে বেটার আউটপুট দিতে পারবে। সো এটা হচ্ছে কিছু বেসিক টেকনিক যে আমরা আসলে কিভাবে ক্লারিটি, স্পেসিফিটি বা কনটেক্সট জিনিসগুলোকে আসলে অ্যাড করবো। এরপরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস থাকে যেটা হচ্ছে পার্সোনা বা রোল প্লেইং। সো এই জিনিসটা কি, যে ধরেন আমরা যেমন সবাই জানি যে হচ্ছে প্রত্যেকটা জিনিসের আসলে একজন স্পেশালিস্ট থাকে। যেমন রোগ নির্ণয়ের জন্য বা চিকিৎসার জন্য ডক্টররা থাকে, তারা হচ্ছে স্পেশালিস্ট। বা পুষ্টিবিদ্যা থাকে, যে বিভিন্ন ডায়েটের চার্ট বা I'm বিভিন্ন so sorry to interrupt again, but your video is turned off. ওকে। সো এরকম হচ্ছে স্পেশালিস্টরা থাকে। সো আমরা এই পার্সোনা বা রোল প্লেইং জিনিসটাতে যেটা আমরা করি, যে আমরা হচ্ছে আসলে তাকে একটা স্পেসিফিক রোল দিয়ে দিই। যেমন আমি হয়তো বা আম, তাকে বললাম যে হচ্ছে ইউ আর এ নিউট্রিশনিস্ট। তো সে এখন করবে কি, একজন নিউট্রিশনিস্ট হিসাবে নিজেকে অ্যাক্ট করার চেষ্টা করবে, বা সে আসলে তার নিউট্রিশন রিলেটেড যে ইনফরমেশন গুলো তার ট্রেনিং এর সময় তার মধ্যে ছিল বা অন্য জিনিসগুলো ছিল, সেগুলো আসলে সেগুলোর প্রতি বায়াসড হবে। এন্ড তাকে হয়তো বললাম ঠিক আছে, ইউ আর এ নিউট্রিশনিস্ট, সো গিভ এ ডায়েট প্ল্যান ফর এ ল্যাকটিক মাম। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং জিনিস, এবং পারফরমেন্স ইমপ্রুভ করতে পার্সোনা বা রোল প্লেইংটা খুব ইম্প্যাক্টফুল ইম্প্যাক্টফুল রোল প্লে করে। সো এটা যেমন আমরা হচ্ছে একটা স্পেসিফিক এক্সপার্ট বা একটা প্রফেশনালের কথা বলতে পারি, একইভাবে হচ্ছে আমরা একটা স্পেসিফিক ক্যারেক্টারের কথা বলতে পারি। যেমন লেটস সে আপনি হচ্ছে ইকুয়াল টু এমসি স্কয়ার ডেরিভেশনটা বুঝতে চাচ্ছেন। সো আপনি হয়তো বা বলে দিলেন ওকে ঠিক আছে, হোয়াট ইফ আলবার্ট আইনস্টাইন যদি থাকতো, সে আসলে জিনিসটা কিভাবে করতো। সো আপনি হয়তো বা বলে দিলেন যে ওকে ঠিক আছে, লেটস সে ইউ আর আলবার্ট আইনস্টাইন এন্ড তুমি আমাকে হচ্ছে ইকুয়াল টু এমসি স্কয়ারের সূত্রটা ডিরাইভ করে দাও। তখন সে করবে কি, যে তার হয়তো বা ওই আলবার্ট আইনস্টাইন রিলেটেড তার যে নলেজ বেস আছে সেইখান থেকে সে আপনার তার পার্সপেক্টিভ থেকে আপনার কোশ্চিনটার অ্যান্সার জেনারেট করার ট্রাই করবে, বা আপনার কোশ্চিনটার অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। সো এই রোল প্লেইংটা খুব হেল্পফুল একটা জিনিস হয় যখন আমরা হচ্ছে আসলে ডোমেইন স্পেসিফিক কোনো একটা কাজ করতে চাই। যেমন সেটা হতে পারে যে আপনি প্রোগ্রামিং এর কাজ করছেন, বা আপনি হতে পারে যে লেটস সে আপনি হেলথ কেয়ারে কাজ করছেন, বা কোনো একটা স্পেসিফিক জিনিসের রিসার্চ করছেন। সো এই জিনিসগুলোতে এই একটা পার্সোনা বা একটা রোল স্পেসিফাই করে দেওয়াটা খুবই হেল্পফুল একটা কাজ হয়।
যেমন আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের রিসেন্টলি খুব পপুলার কিছু টুল হচ্ছে এই যে ক্লাউড কোড বা জেমিনি সিএলআই। এর প্রত্যেকটার যদি যেমন জেমিনি সিএলআই হচ্ছে ওপেন সোর্স একটা টুল, সো এটার কোড পুরাটাই ওপেন। আপনি যদি গিটহাবে যান জেমিনি সিএলআই দিয়ে, আপনি দেখবেন তার সিস্টেম প্রম্পট আপনি পুরাটাই পড়তে পারবেন। তো তার সিস্টেম প্রম্পটটাই শুরু হয় হচ্ছে এরকম একটা তাকে রোল দিয়ে বা আম, একটা পার্সোনা দিয়ে, যে ঠিক আছে তুমি খুবই এক্সপিরিয়েন্সড একটা সফটওয়্যার ডেভেলপার, তারপর আদার্স কোনো কিছু। সো এই রোল প্লেয়িং বা পার্সোনা এটা খুবই হেল্পফুল। আপনি যে কোনো কিছুই ধরেন, এটা খুব ইন্টারেস্টিং কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে, লেটস সে আপনি হয়তো বা একটা ইমেজ জেনারেট করতে বলছেন, আপনি হয়তো বা অয়েল পেন্টিং চাচ্ছেন, সো আপনি হয়তো বা বলেন ওকে ইউ আর লিওনার্দো দা ভিঞ্চি, সো নাও গিভ একটা এমন একটা ইমেজ দাও যেটা হয়তো বা এই হবে। সো এই জিনিসটা পার্সোনাল লাইফে ইউজ করতে পারেন, এটা খুবই হেল্পফুল। ওকে, সো এরপর একটা ইন্টারেস্টিং জিনিস থাকে হচ্ছে আউটপুট ফরম্যাটিং, যে আমরা আসলে কিভাবে আউটপুটটাকে একটা আমার মন মতো ওয়েতে বা একটু মোর কনসাইজ অ্যান্ড স্পেসিফিক ওয়েতে যাব। যেমন আমরা এটা সবসময় নোটিস করবো যে আমরা যদি চ্যাট জিপিটি বা অন্য কোনো কিছু ইউজ করে থাকি, যে চ্যাট জিপিটি সবসময় খুবই ব্রড অ্যান্সার দেয়। যে আপনি তাকে হয়তো বা জিজ্ঞেস করলেন, লেটস সে তুমি আমাকে বাংলাদেশের জেলাগুলো বলো, সে হয়তো বা প্যারাগ্রাফ আকারে জেলাগুলো বলা শুরু করতে পারে। সো আমরা যদি হচ্ছে সবসময় আহ, একটু বেটার ওয়েতে বা কনসাস ওয়েতে জানতে চাই, আমি এবং তাকে যদি আমি বলে দিই যে আসলে কিভাবে আউটপুটটাকে ফরম্যাট করতে হবে, সে হচ্ছে সবসময় এইটাকে ওই হিসাবেই ফলো করার চেষ্টা করবে। যেমন ইনস্টেড অফ আমরা যদি বলি যে তুমি আমাকে বাংলাদেশের শহরগুলোর তালিকা দাও, তারপরে যদি আমি তাকে বলে দিই যে ওকে ঠিক আছে তুমি একটা টেবিল প্রিপেয়ার করো যেখানটাতে সিটি থাকবে, তুমি হচ্ছে শহরটার নাম বলবা, শহরটা কোন ডিভিশনে আছে এবং শহরটাতে মোটামুটি কতগুলো মানুষ থাকে তার একটা আন্দাজ দিবে। সো সো সে হচ্ছে আহ সেই হিসাবে আপনাকে একটা আউটপুট দেওয়া শুরু করবে। অ্যান্ড এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শুধুমাত্র ডাটা টাইপ না বলে আমরা যদি স্কিমাটাও বলে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি হয়তো বা মনে মনে চিন্তা করছেন যে ঠিক আছে আমি একটা টেবিল দিতে বলি, যে টেবিলটাতে আসলে এই জিনিসগুলো থাকবে। সো ওই জিনিসগুলো যদি আপনি তাকে স্পেসিফিক ভাবে বলে দেন, স্কিমাটা দিয়ে দেন যে ঠিক আছে তুমি এক্স্যাক্টলি এই কলামগুলো রাখবা বা এক্স্যাক্টলি এই অ্যাট্রিবিউট গুলো রাখবা, সে তখন সেই হিসাবে আপনাকে রেজাল্ট গুলো দেবে। তারপরে হয়তো বা আপনি একইভাবে বলতে পারেন যে হঠাৎ প্রাইম নাম্বারস বিটুইন 10 and 100, সে একইভাবে হয়তো বা একটা প্যারাগ্রাফ দিবে, বাট আপনি তাকে লিস্ট করে দিতে বলতে পারেন। আপনি আরো হয়তো স্পেসিফিক করে দিতে পারেন যে লিস্ট লাইন বাই লাইন, সে হয়তো বা একটা একটা করে হচ্ছে একটা সেন্টেন্স, মানে একটা নাম্বার হয়তো বা একটা লাইনে রাখবে এই ধরনের। যেমন আরেক সম্ভবত কেউ হ্যান্ড রেজ করছে, আমরা কিভাবে সবার শেষে করবো নাকি মাঝখানে? ভাইয়া, হোয়াট এভার ইউ ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আমার মনে হয় যে আমরা মাঝেও করতে পারি তাহলে জিনিসটা ইন্টারেক্টিভ হয়। আর ওকে, আমার মনে হয় আমরা কিউএটা সবার শেষেই করি। সো একটু কোশ্চেন গুলো কাইন্ডলি একটু নোট করে রাখবেন, so আমরা সবার শেষে হচ্ছে কোশ্চেন কিউএটা। ওকে, সো একইভাবে যেমন লিস্ট অল দ্য ইনপুটস ইন জেসন, এটা না বলে আমরা স্পেসিফিক ভাবে অ্যাট্রিবিউট গুলো বলে দিব, যে তুমি হচ্ছে জেসনে দাও এবং এই ইনফরমেশন গুলো দিবা, নেম দিবা, এজ দিবা, স্যালারি দিবা বা অন্য যে কোনো কিছু। সো তারপরে বেটার প্রম্পট লেখা আরেকটা গুরুত্বপূর্ণ বা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কনস্ট্রেন্ট সেট করে দেওয়া। যে কনস্ট্রেন্ট সেট করে দেওয়া বলতে যে তাকে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া বা একটা লিমিটেশনস দিয়ে দেওয়া, সেটা আমার ইনপুটের ক্ষেত্রেও হতে পারে, আবার আউটপুটের ক্ষেত্রেও হতে পারে। আমরা ইনপুট স্পেসটাকেও কনস্ট্রেন্ট করতে পারি এবং আউটপুটটাকেও করতে পারি। যেমন আমরা এর একটা প্রম্পট করছিলাম যে ইউ আর এ নিউট্রিশনিস্ট, সো গিভ এ ডায়েট প্ল্যান ফর এ ল্যাকটিক। এখন এটা যখন আপনি দিলেন, দেখা গেল সে আসলে ইউরোপিয়ান স্টাইলে একটা ডায়েট প্ল্যান দেওয়া শুরু করলো। এখন সেটা তো আসলে আমাদের জন্য ফলো করাটা একটু চ্যালেঞ্জ। সো আপনি তখন ইনপুট স্পেসটাকে আপনি কনস্ট্যান্ট করে দেবেন। আপনি বললেন ওকে ঠিক আছে তুমি শুধু বাংলাদেশি ফুডগুলোকে কনসিডার করো। সো আমার প্রম্পট লেখার সময় যতটা স্পেসিফিক হওয়া যায়, যতটা স্পেসটাকে ছোট করে আনা যায়, ততটাই আমি হচ্ছে আমার এক্সপেক্টেড আউটপুট পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সো একইভাবে আমরা আরেকটু ছোট করে দিতে পারি কিভাবে, যে হচ্ছে আমি আগেকার এই প্রম্পটটাকে হয়তো আরেকটু এক্সটেন্ড করতে পারি। আমি বলে দিতে পারি ঠিক আছে তুমি তো শুধু বাংলাদেশি ফুড গুলাকে কনসিডার করবা, এর সাথে তুমি শুধুমাত্র বাংলাতে অ্যান্সার করবা,
নাথিং এলস। সো আমি এখন ইনপুটটা শুধু না, আমি হচ্ছে আউটপুটটাকে কনস্ট্রেন্ট করে দিই। সে আগে যা মন চায় সে হয়তো বা ইংলিশে করতে পারতো, অ্যারাবিকে করতে পারতো, বাট আমি এখন তাকে বলে দিলাম না, তুমি শুধু বাংলাতেই হচ্ছে স্পেসিফাই করবে। অ্যান্ড আমি আরো কিছুটা হচ্ছে আউটপুটটাকে কনস্ট্রেন্ট করতে পারি। আমি হয়তো বা তাকে এক্স্যাক্টলি বলে দিতে পারি যে তোমার টোন হইতে হবে হচ্ছে এক্সাইটিং টু অ্যাট্রাক্ট স্পেক্টেটার্স, যে এক্সাইটিং হইতে হবে, এবং তুমি তোমার সামারিটা একটা আন্ডার 25 ওয়ার্ডস রাখো। তো তুমি সামারি করতে বলছি বলে তুমি অনেক বড় প্যারাগ্রাফ তৈরি করবা না, ছোট সামারি। সো আমরা তাহলে ইনপুটটাকেও যেমন কনস্ট্যান্ট করে দিতে পারি যে আমরা স্পেসিফিক এই জিনিসটুকুর মধ্যে আমরা আউটপুট চাচ্ছি। একইভাবে ইনপুটটাকে আরেকটা কনস্ট্যান্ট করার একটা সুবিধা, সুন্দর এক্সাম্পল হতে পারে। যেমন ধরেন লেটসে আপনার হাতের কাছে যে জিনিসপত্রগুলো আছে, আপনি হয়তো বা একটা ডায়েট প্ল্যানই চাচ্ছেন, আপনি হয়তো বা লেটসে প্রতিদিন ভাত খান, রুটি খান, মাছ মাংস বা এই জিনিসগুলো খান। তো আপনি হয়তো তাকে বলে দিলেন যে ওকে ঠিক আছে, আমাকে তুমি ডায়েট প্ল্যানটা এই ফুড আইটেম গুলোর মধ্যে দিবা, এবং আমার লেটসে ক্যালোরি টার্গেট হচ্ছে এত। সো আমরা আর তখন ইনপুট স্পেসটাকে আরো কনস্ট্রেইন করে দিলাম, সে ওটুকুর মধ্যে তখন কাজ করতে থাকে। তারপরে আম, এখন এগুলো যেমন আমরা একটা একটা করে টেকনিক দেখলাম যে হচ্ছে আমরা কিভাবে কনস্ট্রেন্ট সেট করতে পারি, কিভাবে আউটপুট ফরম্যাট করতে পারি। সো একইভাবে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা হচ্ছে একটা বড় প্রম্পট লিখতে পারি যেখানটাতে আমরা সবগুলো টেকনিককে আসলে কম্বাইন করতে পারি। তো আমরা যখন বিভিন্ন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করব, যেগুলো আসলে এলএলএম এর উপরে ডিপেন্ডেন্ট, যেমন হতে পারে যে আহ, আমি হয়তো বা একটা এলএলএম পাওয়ার ওয়েবসাইট বানাচ্ছি, বা সিম্পল জাস্ট আমার নিজের চ্যাট জিপিটিতে আমি কাজ করছি, একটা জিনিস হয়তো রিপিটেটিভ কাজ করছি। সো তখন এটা হচ্ছে খুবই জেনারেল কেস। সরি। সো এটা খুবই জেনারেল কেস যে আসলে আমরা আমাদের এই যে বিভিন্ন ধরনের প্রম্পটিং টেকনিক গুলা দেখলাম, এই টেকনিক গুলোকে আসলে আমরা কম্বাইন করে ফেলি। যেমন এই প্রম্পটটাকে যদি আমরা দেখি যে এখানে আমরা আসলে কি করছি, আমরা একটা পার্সোনা দিচ্ছি, যে আমি বলেছি তুমি আর এক্সপার্ট ফার্মার রিসার্চার, আমি একটা পার্সোনা দিয়ে দিচ্ছি। তাকে আমি একটা কনটেক্সট দিয়ে দিচ্ছি, বলেছি তুমি হচ্ছে আসলে কিউএসটি মডেলিং নিয়ে কাজ করছো। তারপরে তাকে একটা গোল দিয়ে দিচ্ছি যে তুমি আমাকে আমার রিসার্চে হেল্প করবা। সো এটাও আসলে আমার কনটেক্সটের মধ্যে। ওকে, সো তারপর তাকে আমি আরো ফার্দার কনটেক্সট দিচ্ছি যে আমি কি করছি, যে আমি আসলে একটা রিসার্চ পেপারকে রিভিউ করতেছি, টু ফাইন্ড আউট দি ইকুয়েশন এন্ড প্যারামিটারস। সো আমি তাকে বলেছি যে আসলে আমি কি নিয়ে কাজ করছি, আরো ক্লিয়ার তাকে বলে দিচ্ছি যে ওকে আমার কাজ শুধু রিসার্চ পেপারটা পড়া না, আমি রিসার্চ পেপারটা পড়তেছি এই পার্টিকুলার এই জিনিসটাকে, তার মানে আমি আসলে ইনপুটটাকেও কিছুটা কনস্ট্যান্ট করে নিয়ে আসছি। তারপরে হয়তো তাকে আমি আমার ইনপুটটা দিয়ে দিলাম, এখানে হয়তো পুরো ইনপুটটা থাকতে পারে একটা টেক্সট ফরম্যাটে। তারপরে এখন তাকে আমি বলে দিচ্ছি যে তুমি কিভাবে আউটপুটটাকে প্রিপেয়ার করবে। So আমি তাকে বলছি তুমি হচ্ছে সবগুলা লিস্ট, ইকুয়েশন গুলোকে লিস্ট করবা। কিভাবে লিস্ট করবা, তুমি জেসন ফরম্যাটে লিস্ট করবা, এবং তাকে আমি ডিটেইল জেসনের স্কিমাটা দিয়ে দিচ্ছি। এবং যেমন তাকে বলেছে ওকে ঠিক আছে, তাহলে কি হবে, তুমি একটা ইকুয়েশন করবা, ইকুয়েশন একটা আইডি থাকবে, তার একটা ডেসক্রিপশন থাকবে, এবং প্যারামিটার গুলো আরেকটা লিস্ট অফ জেসন হবে। এবং সেই প্যারামিটার কি কি থাকবে, নাম থাকবে, ভ্যালু থাকবে, ইউনিট থাকবে, ডেসক্রিপশন। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি চাচ্ছেন যে আইডি সবসময় নাম্বার আসুক, কিন্তু সে কিন্তু আইডি কে সবসময় নাম্বার নাও দিতে পারে, সে অন্য কিছুও দিতে পারে। সো আমরা সেটাও স্পেসিফাই করে দিচ্ছি তোকে, ঠিক আছে আইডি কে সবসময় ইন্টিজার হতে হবে। আমরা আরো স্পেসিফাই করেছি ওকে ঠিক আছে তোমার ইকুয়েশন যদি একটু কমপ্লেক্স হয় তাহলে সেটাকে তুমি ল্যাটেক্স ফরম্যাটে দাও। সো এভাবে আমরা যে জিনিসগুলো এর আগে স্টেপগুলোতে দেখলাম সবগুলোকে কম্বাইন করে আসলে আমরা একটা কমপ্লেক্স বা একটা বড় প্রম্পট লিখতে পারি। এন্ড আপনি জাস্ট জেনারেলি যদি শুধু এটুকু দিয়ে দেন, এটুকু দিয়ে দিলে যে ধরনের আউটপুট পাবেন, আপনি যখন পুরো জিনিসটাকে কম্বাইন করে রোল করে রোলটা তার সেট করে দিয়ে আপনার গোলটা সেট করে দিয়ে ইনপুট দিবেন, আপনি দেখবেন যে অনেক বেটার এবং অনেক স্ট্রাকচার্ড আউটপুট পাচ্ছেন। সো এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যখন একদম বড় বড় প্রম্পট লিখি, সাধারণত আমরা যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, তা আমরা আসলে অনেক বড় বড় প্রম্পট লিখি। সো দেখা যাচ্ছে যে একটা প্রম্পটই হয়তো বা আহ, কয়েকশো ওয়ার্ডের হতে পারে, right? তো আমরা সাধারণত একটা প্রম্পটকে 4টা এলিমেন্টে ভাগ করতে পারি। এটাতে সবসময় খুব স্ট্রিক্টলি এরকমই হবে তা না, বাট সাধারণত একটা ভালো প্রম্পটের 4টা ইনস্ট্রাকশন, 4টা
এলিমেন্ট থাকে বলে আমরা বলে নিই বা ধরে নিই। এই চারটা কি, একটা হচ্ছে ইনস্ট্রাকশনস, তাকে একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন দেওয়া, সেই ইনস্ট্রাকশনটার অনুযায়ী সে আসলে কাজ করবে। তারপর তাকে আসলে একটা কনটেক্সট দিয়ে দেওয়া যে সে আসলে কোন জিনিসটা নিয়ে কাজ করছে বা কিসের মধ্যে কাজ করছে, দেন তাকে ইনপুট দেওয়া, তারপরে তাকে আউটপুট ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া। সো এই প্রত্যেকটা জিনিস আসলে অনেক ইন্টারেস্টিং হতে পারে। যেমন এই ইনস্ট্রাকশনের মধ্যেই হয়তো বা আমি পার্সোনাটা সেট করে দিতে পারি। যেমন এখানে আমি বলেছি তুমি হচ্ছে একটা মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, সো সে আসলে মার্কেটিং নিয়ে কাজ করছে। এবং তাকে আমি তার টাস্কটা বলেছি, সে আসলে কি টাস্ক নিয়ে কাজ করবে। তার টাস্কটা হচ্ছে শুধু ছোট ছোট ইনথুসিয়াস্টিক প্রমোশনাল ইমেইল লেখা। তারপর কন্টেক্সট দিয়ে দিচ্ছি যে সে আসলে কোন জিনিসটা নিয়ে কাজ করছে বা কিসের মধ্যে কাজ করছে বা কোন জিনিসটাতে সে হেল্প করবে। তাকে বলেছে ওকে ঠিক আছে, আমাদের একটা বেকারি আছে, এই বেকারিতে আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করব। সো তার জন্য তোমাকে হচ্ছে আমাদের যে কাস্টমাররা আছে তাকে ইমেল লিখতে হবে বা তাকে আমরা ইমেল লিখতে চাচ্ছি। তারপরে তাকে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি আসলে ঠিক আছে আমরা কোন জিনিসটা ইন্ট্রোডিউস করছি। যেমন আমরা বললাম ওকে ঠিক আছে আমরা একটা চকলেট লেমন ফাজ ব্রাউনি ইন্ট্রোডিউস করছি এবং আমরা একটা অফারও দিচ্ছি যে তুমি যদি একটা কিনো একটা ফ্রি পাবো। তারপর ফাইনালি বলতেছি তুমি ওকে ঠিক আছে তুমি একটা ইমেল লিখো, যে ইমেলটার সাবজেক্ট লাইন থাকবে, একটা একটা বডি থাকবে এবং টোন হবে হচ্ছে ওয়ার্ম অ্যান্ড ইনভাইটিং। তুমি একটা একটা ওয়ার্ম ফিল পাবে বা একটা তাকে ইনভাইটিং একটা ফিল পাবে। So, এখন এখানে যেমন আরো ইন্টারেস্টিং জিনিসপত্র হতে পারে, যেমন আউটপুট ইনস্ট্রাকশনসটা হয়তো আরো বড় হতে পারে। তাকে হয়তো আমি বলে দিতে পারি যে ঠিক আছে তুমি এই জিনিসগুলো বলবা, এই জিনিসগুলো বলবা না, বা এটা মেনশন করবা বা এটা মেনশন করবা না। যেমন তাকে হয়তো বলে দিতে পারি তুমি তোমার ইমেইলে প্রাইস মেনশন করবা না, বা তুমি কখনো কোনো খারাপ কথা বলবা না, বা তুমি এই ওয়ার্ড গুলো মেনশন করবা বা এই ওয়ার্ড গুলো মেনশন করবা না। সো এই এক একটা সেকশনই এখন অনেক বড় বড় হতে পারে, কম বেশি হতে পারে, বাট ওভারঅল জেনারেলি আমরা হচ্ছে এই চারটা এলিমেন্টে ভাগ করি। সবগুলো প্রম্পটে যদি চারটা এলিমেন্ট থাকবে তা না, আবার চারটাতেই সীমাবদ্ধ থাকবে তা না, আর এর বেশিও অন্য কিছুও থাকতে পারে। ওকে, সো আমার মনে হয় যে আমরা এখন ছোট একটা কিউএ করে ফেলতে পারি যে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কিছু আছে কিনা। ওকে, আমার মনে হয় কারো কিছু নাই, আমরা হয়তো বা আগাইতে পারি। ওকে, সো এরপরে হচ্ছে আমরা কিছু মোটামুটি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স প্রম্পটিং টেকনিক নিয়ে ডিসকাশন করব। সো প্রথমটা হচ্ছে জিরো শট প্রম্পটিং। সো জিরো শট প্রম্পটিং এটাকে কেন বলছি, সো জিরো মানে তো আমরা বুঝি আসলে যেখানে কিছু নাই বা এমটি বা ব্ল্যাঙ্ক, আর শর্ট অর্থ আসলে বুঝি যে কোনো কিছুর দিকে আসলে কিছু একটা দিয়ে দেওয়া আর কি। সো জিরো শট প্রম্পটিং মানে আসলে আমরা জাস্ট একটা এলএলএম কে একটা কাজ করতে বলি, কিন্তু তাকে আর এক্সট্রা খুব বেশি ইনফরমেশন বা কোনো এক্সাম্পল কিছু দেই না। যেমন এখানে বলছি কি ঠিক আছে তুমি তোমাকে আমি একটা সেন্টেন্স দিয়ে দিব, যে সেন্টেন্স থেকে তুমি টপিক, ডে এবং লোকেশন এই তিনটা জিনিস বের করবা, যে জিনিসটা কি নিয়ে ডিসকাস করছে, কোন দিনে হবে এবং কোথায় হবে। তুই হয়তো বলে দিলাম ঠিক আছে যে সেন্টেন্সটা হচ্ছে দ্য উইকলি ভিলেজ কাউন্সিল মিটিং ইজ অন টিউসডে এট দ্য কমিউনিটি হল। সো তাকে এখন এখান থেকে টপিক বের করতে হবে। টপিক কি, টপিক হচ্ছে লেটস সে ভিলেজ কাউন্সিল মিটিং, তার ডে কি টিউসডে, লোকেশন কি কমিউনিটি হল। সো এই তিনটা ইনফরমেশন সে বের করবে। সো যেখানে আমরা তাকে কোনো প্রম্পট বা মানে কোনো এক্সাম্পল বা অন্য কিছু দেই, এরপর এক্সাম্পলটা দেখলে হয়তো আমরা জিনিসটা আরো ভালো বুঝবো যে জিরো শটটা কি। তারপর হচ্ছে ওয়ান শট প্রম্পট। ওয়ান শটে হয় কি যে আমরা একটা এক্সট্রা তাকে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাকে আসলে আমরা বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি জিনিসটা কিভাবে করতে হয়। যেমন আগেকার এক্সাম্পলটাই যে আমি তাকে বলছিলাম সেটাই, তুমি টপিক, ডে, লোকেশন এগুলো বের করবা এবং তাকে এখানে আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি, লেটস ডিসকাস দ্য হারভেস্ট প্ল্যান অন ফ্রাইডে এট দ্য ওল্ড বানায়ঞ্চি, এবং তার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার যদি এটা ইনপুট হয় তাহলে আমার আউটপুট হবে টপিক হচ্ছে হারভেস্ট প্ল্যান, ডে হচ্ছে ফ্রাইডে, লোকেশন হচ্ছে ওল্ড বানায়ঞ্চি। তো এটা একটা সুবিধা হচ্ছে কি, দেখেন যে আপনি তাকে আসলে দেখাই দিলেন যে আসলে কোন কোন জিনিসগুলো, একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিলেন যে কোন কোন জিনিসগুলো আসলে বের করতে হবে বা কি করতে হবে। এন্ড এন্ড হচ্ছে আপনি তাকে কাইন্ড অফ একটা ইনপুট বা আউটপুট ফরম্যাটও বলে দিলেন। এর আগে যে আমাদের এখানে ছিল, এখানে কিন্তু সে যে কোনো ভাবে জিনিসটাকে আউটপুট করতে পারতো। সে হয়তো বা দেখা যাচ্ছে প্রথম লাইনে শুধু লোকেশন দিল, পরের লাইনে হচ্ছে ডে দিল, তারপর লাইনে টপিক দিল বা অন্য কোনো কিছু। বাট এখানে কিন্তু আপনি একটা আউটপুটের মোটামুটি একটা প্ল্যান দিয়ে দিলেন, ঠিক আছে যেটা এক লাইনে আউটপুট হবে এবং এই একটা হরিজন্টাল লাইন দিয়ে এই তিনটা হচ্ছে ডিভাইডেড থাকবে।
সো এই ওয়ান শট প্রম্পটিংটা হচ্ছে জেনারেলি যেগুলো একটু রিলেটিভলি সিম্পল টাস্ক, যেখানটাতে হয়তো বা আমার একটা এক্সাম্পল দিলেই আসলে টাস্কটা ক্যারি করা সম্ভব, যেমন এইটা, যে আসলে কি করতে হবে সেটা বোঝা সম্ভব, সেখানে সাধারণত আমার ওয়ান শট প্রম্পটিংটা বেশ ভালো কাজ করে। বাট যদি একটা কমপ্লেক্স টাস্ক হয়, তখন আসলে আমাদের এই শুধু ওয়ান শট প্রম্পটিং গুলো খুব একটা ভালো কাজ করে। তখন আমাদের ফিউ শট প্রম্পটিং আমরা দিই, যে আমরা তখন শুধুমাত্র একটা শুধুমাত্র একটা এক্সাম্পল না দিয়ে আমরা তখন মাল্টিপল এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরেন এখানে আমরা বলছি যে হচ্ছে sorry, এখানে আমরা বলছি যে হচ্ছে তোমাকে কি করতে হবে, যে লেটস সে এটা একটা সার্চ ইঞ্জিনে কাজ করছে। সো তাকে কি করতে হবে, যে সেই সার্চ ইঞ্জিনে যে কোয়েরি করছে ইউজাররা, সেই কোয়েরিটার ইন্টেন্ট বের করতে হবে, এবং তাকে তিনটার যে কোনো একটা ক্লাসে হচ্ছে ডিভাইড করতে হবে, যে কোয়েরিটা কি ইনফরমেশনাল, এটা কি নেভিগেশনাল, বা ট্রানজেকশনাল। সো এবং এখানে আমরা তিনটার জন্য একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেন সে বুঝতে পারে যে আসলে কোনটাকে আমরা ইনফরমেশনাল বলছি। যেমন সে হয়তো বা একটা ইনফরমেশন চাচ্ছে যে হাউ টু প্ল্যান্ট এ আমন্ড রাইস, এবং কোনটাকে আমরা আসলে নেভিগেশনাল বলছি। যেমন এটা খুব কমনলি আমরা গুগলে যেটা করি, যে যাই হয়তো লেটস ইউটিউব লিখে সার্চ করি। তো ইউটিউব লিখে সার্চ করছি মানে কি, আমরা আসলে ইউটিউবটার ওয়েব অ্যাড্রেসটা জানতে চাচ্ছি। বা আমি ফেসবুক লিখে সার্চ করছি মানে আমি ফেসবুকটা ওয়েব অ্যাড্রেস জানতে চাচ্ছি, মানে নেভিগেশন করতে চাচ্ছি, সেটা নেভিগেশনাল কোয়েরি। আর একটা হতে পারে কি, যে হচ্ছে একটা আমব্রেলা কিনতে যাচ্ছি আমি, তার মানে ট্রানজেকশনাল। সো আমি হয়তো বা যেমন লিখে সার্চ দিচ্ছি লেটস সে আইফোন প্রাইস ইন বাংলাদেশ, তার মানে আমি এটা আসলে কেনা বেচা করবো, এবং সেই সময় দেখবেন যে সে হয়তো বা আমাকে আসলে অ্যাড দেখানো শুরু করছে যে কোথায় আসলে কম দামি হচ্ছে আইফোন পাওয়া যাবে বা অন্য কোনো কিছু। সো এভাবে সার্চ ইঞ্জিন গুলো আসলে ইন্টেন্টটা ক্লাসিফিকেশন করে, এবং সেই অনুযায়ী বিভিন্ন ধরনের রেজাল্ট, বিভিন্ন ধরনের অ্যালগোরিদমকে সে ফলো করে। সো এভাবে হচ্ছে আমরা একটু কমপ্লেক্স সিনারিওর জন্য, যেখানটাতে আসলে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব না, সেখানে আমরা ফিউ শট, কিছু কিছু এক্সাম্পল, একটা এক্সাম্পল না দিয়ে বেশ কিছু এক্সাম্পল আমরা দিয়ে দিব ফিউ শট প্রম্পটিংটা ফলো করতে। এরপরে আরেক ধরনের প্রম্পট আসে, যেটাকে আমরা বলি চেইন অফ থট বা সিওটি প্রম্পটিং। সো চেইন অফ থটটা কি, যে এটা হচ্ছে কাইন্ড অফ আপনার যে এআই মডেলটা আছে তাকে দেখাই দিবে যে একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ করতে হয়। আম, যেমন হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা ওয়ান শট বা ফিউ শট প্রম্পটের একটা এক্সাম্পল, যে এখানে সে করছে কি, এটা আচ্ছা এই ইমেজটা আমি সরাসরি হচ্ছে যে বিইটিএল এর পেপার থেকে গেছি, ওনারাই হচ্ছে এই চেইন অফ থট জিনিসটাকে প্রপোজ করছিল 2022 সাল। সো ফিগারটাও তার থেকে সরাসরি নেওয়া, তার পেপারটা থেকে। যেমন এখানে তারা আসলে করছে কি, যে বলছিল ঠিক আছে রজারের 5টা টেনিস বল আছে, সে আরো দুইটা দুইটা ক্যান অফ টেনিস বল কিনছে, এবং প্রত্যেকটা ক্যানে 3টা করে বল থাকে, তার মানে তার কাছে মোট কয়টা বল আছে। জাস্ট অ্যান্সার দিয়েছে যে হচ্ছে অ্যান্সার ইজ 11। সো এটা কিন্তু একটা ওয়ান শট প্রম্পট বা আমরা ফিউ শট প্রম্পট বলতে পারি। মানে ওয়ান শট তো আসলে ওয়ান শট প্রম্পট কাইন্ড অফ ফিউ শট প্রম্পট। সো একটা এক্সাম্পল দিয়ে দিছে, এবং তারপরে বলছে যে একটা ক্যাফেটেরিয়াতে 23টা আপেল থাকে, তারপরে সে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিচ্ছে, এবং বলছে তাহলে তার কাছে কতগুলো থাকবে। তো দেখা গেছে যে মডেল আসলে এই প্রবলেমটা আউটপুট দিতে পারে, সে ভুল দেয়, সে আসলে 27 অ্যান্সার দিচ্ছে, বাট অ্যান্সার হওয়া উচিত আসলে অন্য কিছু 9টা। তো এখন এখন সে করছে কি, সে আসলে তাকে সেম এটাও আসলে এক ধরনের ফিউচার প্রম্পট, বাট তাকে আসলে বলে দিছে যে তুমি কিভাবে তোমার থিঙ্কিংটাকে চেঞ্জ করবে, একটা থিঙ্কিং এর সাথে একটা কি থিঙ্কিং কিভাবে লাগাবা, বা কিভাবে স্টেপ বাই স্টেপ জিনিসটা করবা। যেমন সে এখানে সুন্দর করে স্টেপ গুলা বলছে, ঠিক আছে রজারের 5টা বল ছিল, তো দুইটাতে 3টা করে বল থাকলে 6টা থাকে, তাহলে 5 আর 6 যোগ করলে 11 হয়। তার মানে আসলে এভাবে আমি বের করছি যে 11টা বল আছে। এখন তাকে সেম কোশ্চেনটা করছে যে ক্যাফেটেরিয়াতে তাহলে সেম 23টা আপেল ছিল, 20টা তাহলে আর কি আছে। এখন সে সুন্দর করে স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করছে, যে ঠিক আছে তার মানে আমার অরিজিনালি 23টা আপেল ছিল, এখন সেখান থেকে 20টা ইউজ হয়ে গেছে, তার মানে 3টা থাকলো, আবার 6টা সে কিনছে, তার মানে 9টা হলো, এবং সে কারেক্টলি অ্যান্সার করতে পারছে। সো এই জিনিসটাকে আমরা আসলে অনেক কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য আমরা আসলে চেইন অফ থট বা সিওটি প্রম্পটিং টেকনিকটা ইউজ করি, এবং খুব কমনলি এই জিনিসটা ইউজ হয়, যে আমরা শুধুমাত্র এক্সাম্পল গুলো বা অ্যান্সার গুলো না দিয়ে দিয়ে আমরা আসলে তাকে ওয়েটা দেখাই দেবো, যে আমরা কিভাবে ওই এক্সাম্পলটাতে ডিরাইভ করলাম, কিভাবে ওই এক্সাম্পলটাতে আসলে আমরা আসে পৌঁছাইলাম।
এরপরে যে আসে সেটা হচ্ছে জিরো শট চেইন অফ থট। সো আমরা যেমন চেইন অফ থটে কি দেখলাম যে আসলে একটা এক্সাম্পল আমরা দিয়ে দেই, আবার জিরো শটে আমরা বলছি যে আসলে আমরা কোনো এক্সাম্পল দেই না। তাহলে জিরো শট চেইন অফ থটটা আসলে কিভাবে কাজ করে? এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ, যেটা হচ্ছে যে কোজিমা ইটিএল তারা আসলে এই কাজটা দেখাইছিল এই পেপারটা পাবলিশ হওয়ার পরপরই। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যেমন এখানে হয় কি, তাকে সেম প্রম্পটই দিছে, সেম প্রবলেম দিছে যে 5টা জিনিস বলছিল, এটা হচ্ছে তাহলে অ্যান্সার 11টা, সে ভুল করে। এটা হচ্ছে আমাদের জেনারেল ফিউ শট প্রম্পট বা ওয়ান শট প্রম্পট। তারপরে যদি জিরো শট প্রম্পট দেয় তাহলে তো সে ভুল করতেছি, কারণ ওয়ান শটেই ভুল করে, জিরো শটেই ভুল করছে। তারপরে ফিউ শট, যেটা চেইন অফ থট, যেটা আমরা এর আগে দেখলাম, সেই প্রসেসটা ফলো করছে এবং সে ঠিক অ্যান্সার পাইছে। এরপর সে একটা ইন্টারেস্টিং জিনিস করছে কি, সে শুধুমাত্র বলে দিছে যে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ। সে এরকম কোনো এক্সাম্পল দেয় না, সে শুধু বলে গেছে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ। এবং দেখা গেছে যে সে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ বলার কারণে সে আসলে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ ভাঙিয়ে প্রসেস করতেছে এন্ড সে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। সো এই যে সে আসলে কোনো এক্সাম্পল দিয়ে দিল না, জাস্ট খালি এটাই বললো যে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ। এই জন্য এটাকে বলা হচ্ছে জিরো শট চেইন অফ থট প্রম্পটিং। এবং এটা ম্যাক্সিমাম জায়গাতেই আসলে কাজ করে, যে আপনার যেখানে ফিউ শট কাজ করে সেখানে যদি আপনি জাস্ট বলে দেন যে ওকে চেইন অফ থট লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, তাহলে সে আসলে কাজ বেশ সুন্দর কাজ করে। এবং এই ফিউ শটকে এবং জিরো শটকে আমরা আসলে কম্বাইন করে ফেলতে পারি, যে আমরা আসলে এই প্রবলেমটাকেই সলভ বলতেই পারতাম ওকে লেটস থিঙ্ক, শুরুই করতে পারতাম ভাবে যে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, দেন তাকে বাকি এক্সাম্পলটা দেখাইতাম। সো একটু কমপ্লেক্স প্রবলেমে বা রিসেন্টলি নন কমপ্লেক্স প্রবলেমও আমরা আসলে এইভাবেই জিনিসটাকে ফলো করি, যে আমরা বলে দিই যে ওকে আমরা স্টেপ বাই স্টেপ আগাই, লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ আর লেটস সলভ স্টেপ বাই স্টেপ, দেন তাকে একটা এক্সাম্পলও দিয়ে দিই যে আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে। ওকে, সো এই ফিউ শট অথবা চেইন অফ থট প্রম্পটিং এর একটা লিমিটেশন হচ্ছে যে, ধরেন আপনি এমন একটা সিস্টেম বানাচ্ছেন যেটা নিশ স্পেসিফিক না, এবং সেটার কোয়েরি রেঞ্জ স্পেসটা বড় হতে পারে। কেউ হয়তো বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আস্ক করছে, বা কেউ হয়তো ফিজিক্সের প্রবলেম জিজ্ঞেস করছে, বা কেউ হয়তো বায়োলজিক্যাল প্রবলেম জিজ্ঞেস করছে। সো শুধুমাত্র আপনি ম্যাথের একটা এক্সাম্পল দিয়ে তো আসলে ফিজিক্সের প্রবলেম সলভ নাও হইতে পারে, বা বায়োলজি প্রবলেম না সলভ না হওয়ার পসিবিলিটি বেশি। সো এই জন্য ঝাং ইটিএল বা ঝাং অ্যান্ড তার টিম হচ্ছে 2022 সালেই শেষের দিকে তারা আরেকটা টেকনিক ইন্ট্রোডিউস করে, যেটাকে তারা বলতেছে হচ্ছে অটো চেইন অফ থট বা অটোমেটিক চেইন অফ থট বা অটো সিওটি প্রম্পটিং। সো এই কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং। এটার সাথে আহ একটু র্যাগ বা এই ধরনের কনসেপ্টেরও হচ্ছে মিল আছে। তো এখানে তারা করে কি, লেটস সে আমার সিস্টেমটা ফিজিক্স, ম্যাথ অ্যান্ড বায়োলজিক্যাল প্রবলেম সলভ করবে। সো আমি ফিজিক্স, ম্যাথ অ্যান্ড বায়োলজিক্যালের ধরেন বিভিন্ন টাইপের লেটস সে 1000, 2000 বা 5000 কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা সেট তৈরি করছে। তো ঠিক আছে, আমার কোশ্চেন যদি এটা হয় তাহলে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ একটা সলিউশনে আসবো। সো এরকম আমি হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের স্টেপ বাই স্টেপ সলিউশন আমি একটা সেট তৈরি করছি। দিয়ে আমি করছি কি, এগুলোকে একটা ক্লাস্টার ক্রিয়েট করছি। ক্লাস্টার বলতে কি, যে একই ধরনের জিনিসগুলোকে একসাথে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করছি। যেমন ধরেন ফিজিক্সের হয়তো বা একটা গ্রুপ, ম্যাথের একটা গ্রুপ, বায়োলজিক্যাল একটা গ্রুপ। এই ফিজিক্সের গ্রুপ থেকে আবার হয়তো ছোট ছোট আমি ক্লাস্টার তৈরি করছি, যে আহ, যখন থিওরি অফ রিলেটিভিটি রিলেটেড হবে সেগুলা কোশ্চেনের জন্য এক ধরনের প্রবলেম কোশ্চেন এর অ্যান্সার। তারপরে ধরেন ভেক্টর রিলেটেড জন্য এক ধরনের কোশ্চেন এর অ্যান্সার দিয়ে আমার যখন হচ্ছে একজন একটা ইউজার কুয়েরি করতেছে, তখন আসলে আমি এটাকে যেমন ভেক্টর স্টোরেজে রাখতে পারি বা অন্য কোনো কিছু করতে পারি। তো আমি করতেছি কি, সেই যে ছোট ছোট ক্লাস্টার গুলো আমি তৈরি করছি, সে প্রত্যেকটা ক্লাস্টার থেকে একটা 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 করে কোশ্চেন বা রিলেটেড কোশ্চেন গুলোকে আমি নিয়ে আসে এই জায়গাতে বসাই দিচ্ছি। তো আগে যেমন, যেটা পার্থক্য ছিল কি, আগে যেমন জিনিসটা আমার স্ট্যাটিক ছিল, আমি প্রম্পটে লিখে দিচ্ছিলাম সেটাই কাজ করছিল। এখন আমার এই এক্সাম্পল গুলা ফিউ শর্টের জন্য আমি আসলে কোন কোন এক্সাম্পল গুলো বসাবো সেটা আসলে অটোমেটিক্যালি আসতেছে আমার একটা প্রিডিফাইন্ড ডেটাবেস থেকে। এন্ড এটা সাধারণত ইমপ্লিমেন্ট করাটা একটু একটু কস্টলি, মানে একটু কঠিন, এবং দেখা যাচ্ছে যে টাইমও বেশি লাগে, যেহেতু তাকে একটা মাঝখানে বেশি প্রসেস করতে হয়। বাট
যেইখানে ডোমেইনটা একটু ব্রড, বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রবলেম বা যে অ্যাপ্লিকেশন গুলো অনেক জিনিসপত্র নিয়ে কাজ হয়, সেখানে এই ডাইনামিক ফিউ শর্ট প্রম্পটিং এর টেকনিকটা খুব ভালো কাজ করে। এটা যে শুধু চেইন অফ থটেই হইতে হবে তা না, আমার ফিউ শর্ট প্রম্পটিং এও এই ডাইনামিক ফিউ শর্ট প্রম্পটিংটা ইউজ করতে পারি। যেমন ডাটাবেসে আমি একটা অনেকগুলো একই ধরনের কোশ্চেন বা এক্সাম্পল রেখে দিতে পারি, সেখান থেকে রিলেটেড এক্সাম্পল গুলো আমি তৈরি হওয়ার সাথে সাথেই রিলেটেড এক্সাম্পল গুলো নিয়ে আসে, সেটা আমি আসলে ফিউ শর্ট হিসেবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে এই জন্য, যেহেতু এটা অটোমেটিকলি এক্সাম্পল গুলো সেট হচ্ছে, এই জন্য এটাকে অটো সিওটি বা অটো চেইন অফ থট প্রম্পটিং। ওকে, সো প্রম্পটিং এর আরো বেশ কিছু অ্যাডভান্স টেকনিক আছে, যেমন সেলফ রিফ্লেকশন এবং অন্যান্য অনেক জিনিসপত্র। সো আমরা আসলে, যেহেতু এটা আমরা জাস্ট একটু ব্রিফ ওভারভিউ জানতে যাচ্ছি, এবং ওই জিনিসগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু অ্যাডভান্স অ্যাপ্লিকেশন বা অন্য জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে লাগে। তো সেগুলো নিয়ে আমরা হয়তো বা আজকে ডিসকাস করব না, এই জিনিসটুকুই এটুকুই আমরা ডিসকাস করব। কিন্তু এখানটাতে হচ্ছে এখন একটা কোশ্চেন আসে তারা, যে আমরা তো আসলে প্রম্পট গুলো টেকনিক গুলো শিখলাম, এখন আমি আসলে কিভাবে বুঝবো যে লেটস সে আমার ফিউচার প্রম্পটিং ভালো কাজ করতেছে নাকি আমার অটো সিওটি ভালো কাজ করতেছে। সো এটার জন্য আমার একটা ইভালুয়েশন প্রসেস দরকার। সো আমরা একটু ব্রিফলি ইভালুয়েশন প্রসেস গুলো নিয়ে ডিসকাস করবো, যে আমাদের টাইম প্রায় শেষ হয়ে আসতেছে। সো ইভালুয়েশন প্রসেসটা হচ্ছে কি, যে আহ, মানে স্বাভাবিকভাবে যে হচ্ছে আমি জিনিসটা যেটা হয়, দেখা যাচ্ছে আইটারেটিভলি আমি হয়তো বা একটা প্রম্পট কি ইমপ্রুভ করতেছি। প্রথমে হয়তো বা প্রম্পটটা খুব ছোট ছিল, 1-2 লাইনের ছিল, সেটাকে হয়তো বা আমি একটু কনটেক্সট অ্যাড করলাম বা একটু রেস্ট্রিকশন অ্যাড করলাম বা আউটপুট ফরম্যাটিং অ্যাড করলাম। কারণ আমাকে তো চেক করতে হবে যে এই জিনিসগুলো করলাম আমার পারফরমেন্স কি আসলে ইমপ্রুভ করতেছে কি করতেছে না। এটার জন্য আমার আসলে ইভালুয়েশন স্ট্র্যাটেজি দরকার। সো আমরা হচ্ছে ব্রডলি 4টা জিনিস হচ্ছে মেজার করতে পারি ইভালুয়েশনের ক্ষেত্রে। এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতে পারে, যে আমি বা কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য এক এক ধরনের জিনিসপত্র বা সবগুলোই আমরা হয়তো মেজার করতে পারি। যেমন একটা হচ্ছে যে কোয়ালিটি অ্যান্ড অ্যাকুরেসি। সো স্বাভাবিকভাবে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হচ্ছে আমি আসলে প্রম্পটটা চেঞ্জ করার ফলে আমার অ্যাকুরেসিটা বাড়তেছে কিনা বা আমার আউটপুটের কোয়ালিটিটা আসলেই বাড়তেছে কিনা। তারপর হচ্ছে অ্যাডহারেন্স টু ইনস্ট্রাকশনস, আমি আসলে তাকে যেভাবে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সে আসলে সেটা ফলো করতে পারতেছে কিনা, যে আমি তাকে যেভাবে আউটপুট দিতে বলছি সে আসলে সেভাবে আউটপুট দিতে পারতেছে কিনা বা কি প্রবলেম হইতেছে। অ্যান্ড দেন হচ্ছে সেফটি এন্ড রিলায়েবিলিটি। এই জিনিসটা হচ্ছে যে আসলে সে যে আউটপুট করতেছে সে আসলে কি ধরনের টেক্সট আউটপুট করতেছে, সে কি এমন কোনো কিছু বলতেছে যেটা আসলে সেন্সিটিভ, যেমন সে হয়তো বা কোনো স্ল্যাং ইউজ করে, বা সে হয়তো বা দেখা যাচ্ছে বায়াস কথা সবসময় বলতেছে, দেখা যাচ্ছে যে লেটস সে সে ওমেনদেরকে বুলিং করতেছে, বা দেখা যাচ্ছে শুধুমাত্র হোয়াইট পিপলদের ক্ষেত্রে সে গুড বা পজিটিভ রিভিউ দিচ্ছে। সো এই জিনিসটা আসলে আমরা সেফলি বা এন্ড রিলায়েবলি আসলে এটা আমরা মেজার করতে পারতেছি কিনা, এইটা হয়তো আমাদের ইভালুয়েট করা দরকার লাগতে পারে। আর একটা হচ্ছে ইফিসিয়েন্সি আমাদেরকে ইভালুয়েট করতে পারে। সো ইফিসিয়েন্সি হচ্ছে কি, যে আমাদের এই ট্রান্সফর্মার মডেলগুলোর ইনপুট যত বড় হয় এটা কমপ্লেক্সিটি অনেক বেশি বাড়তে থাকে। সো আমি যদি অনেক বড় ইনপুট দেই, দেখা যাচ্ছে যে আমার যেমন খরচও বেশি হবে ইন কেস অফ টাকা বা ডলার, আমার সময়ও অনেক বেশি লাগতে পারে, ল্যাটেন্সি বেড়ে যেতে পারে। সো এই ইনপুটটাকে আমি হয়তো বা ছোট করার ট্রাই করতে পারি, মানে আমার প্রম্পটটাকে ছোট করার ট্রাই করতে পারি বা বড় করার ট্রাই করতে পারি। সো এটা আসলে কিভাবে আমার ইফিসিয়েন্সিটাকে, আমার কস্টটাকে কমাচ্ছে বা ল্যাটেন্সিটাকে কমাচ্ছে বা কিভাবে এফেক্ট করছে সেটাকে হয়তো বা আমি মেজার করার ট্রাই করতে পারি। সো আমরা এই সেশনে ইভালুয়েশনের ডিটেলসেও যাব না, আমরা জাস্ট খালি হচ্ছে ছোটখাটো একটু দেখে নিব যে কিভাবে আসলে জাস্ট ব্রিফলি ডিসকাস করবো কিভাবে আসলে করা যেতে পারে ইভালুয়েশন গুলো। যেমন ইভালুয়েশন গুলো আমরা বিভিন্ন ভাবে করতে পারি। একটা হচ্ছে যেটা আমরা মোস্ট কমনলি অনেক সময় ছোটখাটো অ্যাপ্লিকেশন গুলো করার জন্য ইউজ করি, সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং বা আমরা এবি টেস্টিং বলি। সো ম্যানুয়াল টেস্টিংটা হচ্ছে কি, যে দেখা যাচ্ছে আমি করলাম কি, যে 2টা ভার্সন ক্রিয়েট করলাম আমার প্রম্পটের, যে প্রথম ভার্সনটা আর সেকেন্ড ভার্সনটা। সো যে 2টা আউটপুটই আসলে আউটপুট 2টাকে আমি হয়তো বা সাইড বাই সাইড দেখলাম, যে আসলে এই আউটপুট আর এই আউটপুটের মধ্যে পার্থক্যটা কি, কোনটা ভালো, কেন ভালো। এন্ড এই এলএলএম গুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অটোমেটেড টেস্টিং এর সাথে সাথে ম্যানুয়াল টেস্টিংটাকেও পারফর্ম করা হয়। কারণ দেখা যাচ্ছে যে অটোমেটেড টেস্টিং এ হয়তো বা আমার সে পারফরমেন্স খুব ভালো দিল, আমরা দেখতেছি পারফরমেন্স খুব ভালো, কিন্তু দেখা গেল যে সে আউটপুট যেটা পাচ্ছি আমরা সেটা আসলে কোহেরেন্ট না, সেটা আসলে পড়তে ভালো লাগতেছে না, সেটা পড়ে আসলে ইউজার কমফোর্ট ফিল করতেছে না, চলে যাচ্ছে।
তো এই জন্য হয়তো বা আমরা ম্যানুয়ালি পড়ে পড়ে দেখি যে আসলে জিনিসটা হিউম্যানের পক্ষে কতখানি আসলে ভালো লাগতেছে বা পড়তে ভালো লাগতেছে। সো যদিও এই জিনিসটা রিডেবিলিটি চেক করারও বিভিন্ন অটোমেটেড মেথডস আছে, অনেক সময় জিনিসটাকে ম্যানুয়ালিও করা হয়। আর এটা হচ্ছে কি বেঞ্চমার্কিং। এটা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার টাস্কে আসলে খুব ভালো করতে চাচ্ছি বা কিছু করতে চাই, তখন হয়তো বা আমরা এই বেঞ্চমার্কিং করি। সেখানে আমরা করি কি, দেখা যাচ্ছে একটা ছোট টেস্ট সেট ক্রিয়েট করে ফেলি যে লেটস সে আমার ইনপুট যদি এটা হয় আউটপুট এটা হবে, ইনপুট এটা হলে আউটপুট সেটা হবে। এভাবে করে আমি একটা টেস্ট সেট ক্রিয়েট করি, মানে আমার ইনপুট এবং তার এগেইনস্টে আমার গ্রাউন্ড ট্রুথ কি হবে সেটা আমরা হচ্ছে, বা গোল্ডেন ডেটা সেট বা গোল্ড অ্যানোটেড ডেটা সেট আমরা বলতে পারি। এন্ড সেটার সাপেক্ষে আমরা টেস্ট করে করে দেখতে পারি, ঠিক আছে আমি হয়তো বা ইনস্ট্রাকশনে প্রম্পটে ইনস্ট্রাকশন চেঞ্জ করলাম যে তুমি জিনিসটাকে এভাবে এভাবে করে এভাবে করবা, তাহলে আমরা দেখি যে পারফরমেন্স বাড়লো কিনা। বা আমি হয়তো আরেকটু বলে দিলাম যে, ঠিক আছে তুমি জিনিসটা এভাবে চিন্তা না করে ওভাবে চিন্তা করো, তাহলে আমরা দেখতে পারি অটোমেটেড টেস্টিং এটা আর কি, যে আমার পারফরমেন্স বাড়লো কিনা। আরেকটা যেটা হতে পারে যে আমরা একটা এলএলএম কেই জাজ হিসাবে ইউজ করতে পারি, এটাও খুব পপুলারলি ইউজ হইতেছে রিসেন্টলি। যে একটা এলএলএম এর আউটপুট আমি যেটা করতে পারি যে আরেকটা এলএলএম কে পাঠাইতে পারি, এন্ড তাকে বলতে পারি ঠিক আছে এইটা হচ্ছে আমার একটা আউটপুট, এই আউটপুটটার মধ্যে আমরা এই জিনিসগুলা ঠিকঠাক আছে কিনা আমরা চেক করতে যাচ্ছি, সো তুমি এটা চেক করো, চেক করে আমাকে বলো যে এইটা আউটপুট ঠিক আছে কিনা, এই জিনিসটা ঠিক আছে কিনা, এটা ভুল হয়েছে। সো ব্রডলি চিন্তা করতে গেলে এই তিন ধরনের ইভালুয়েশন আমরা হচ্ছে করে থাকি, এন্ড এই ইভালুয়েশন করার জন্য বিভিন্ন টুলও অনেক সময় ইউজ করা হয়, যেমন ওপিক ইউজ করা হয়, কমেট কমেট এমএলএ, বা ল্যাং স্মিথ ইউজ করা হয়, ল্যাং ফিউজ ইউজ করা হয়। সো বিভিন্ন ভাবেই করা হয়। সো আই থিঙ্ক এই পর্যন্তই আমাদের আজকের সেশনটা। সো তার কোনো কোশ্চেন বা কিছু যদি থাকে আমার আমার মনে হয় যে কোশ্চেন গুলো আমরা অ্যাড্রেস করতে Yeah, I think then we can now go to our Q&A session. সরি, হ্যালো, Yes, ভাইয়া। সরি একটু কাইন্ডলি রিপিট করবেন, আমি আসলে বুঝতে পারি। হ্যাঁ, আমরা তাহলে Q&A সেশন স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা কিউএনএ সেশনটা। আচ্ছা, তাহলে আমি পার্টিসিপেন্টদের কাইন্ডলি করবো যে কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি তারপর আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিব। পার্টিসিপেন্টস আমাদের কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ। অনেকে জিজ্ঞেস করতেছে রেকর্ডিং হবে কিনা, শর্ট রিক্যাপ। আমার মনে হয় যে আপু এটা হয়তো বলতে পারবে যেটা রেকর্ডিং দেওয়া হবে জি, কিনা। রেকর্ডিং দেওয়া হবে, আমি লিংক প্রোভাইড করছি। আমাদের হ্যান্ড রেজ করেছেন দুইজন, তাহলে আমি ফ্লোর দিয়ে দিই। রহমান মুন্না ভাইয়া, কাইন্ডলি আপনার কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোশ্চেন হচ্ছে এই এখানে যে নতুন একটা কোর্সের দেওয়া হচ্ছে, এআই এজেন্ট ডেভেলপমেন্ট, এটা এই এই কোর্সটার সাথে কি আজকের এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই যে আজকের সেশনটার কি কোনো রিলেশন আছে? মানে মানে আহ, আজকে যেটা দেখালেন, যতটুকু দেখালেন, এর চাইতে কি ভালো কিছু দেখানো হবে ওই কোর্সে, এরকম কিছু? হ্যাঁ, কোর্সগুলোতে আমরা আরো ডিটেলসে যাবো, যেমন আমরা এখানে ইভালুয়েশন নিয়ে খুব বেশি কিছু আসলে ডিসকাস করিনি, বা ওকে, কাউন্টিং এর যে আরো অ্যাডভান্স টেকনিক গুলো যেগুলো হয়তো বা একটু অ্যাডভান্স অ্যাপ্লিকেশন বিল্ড আপ করতে লাগে, সেগুলো আমরা খুব বেশি ডিসকাস করি। কারণ যেহেতু আসলে অল্প সময় এত কিছু আসলে কভার আপ করা পসিবল হয় না, তো আমরা চেষ্টা আচ্ছা করি আচ্ছা, গুলো কভার আপ করার। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আম, আরো সম্ভবত কেউ হ্যান্ড রেজ করছে। আপু আপনি কি হচ্ছে সবাইকে আনমিউট করার সুযোগ দেবেন এখন? আলিফা, কাইন্ডলি আপনার কোয়েশ্চেন। আলী, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে অটোমেটিক সিওরির যে পার্টটা দেখাইলেন আর কি, ক্লাস্টারিং এর যে ব্যাপারগুলা, এগুলা হুম। কি আমরা মানে ইউজুয়াল যে মানে ডে টু ডে বেসিসে চ্যাট জিপিটি বা জেমিনাই ইউজ করতেছি, ওগুলোতে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো?
এটাতে অ্যাপ্লাই করাটা এটা একটু কষ্টকর হবে, মানে ধরেন আপনি হয়তো বা অ্যাপ্লাই করতে পারবেন, হয়তো বা যেমন আপনি লেটস এ ক্রিয়েট করে রাখলেন ক্লাস্টার গুলো, তারপরে নিয়ে আসে যায় বসালেন, বাট এটা একটু কষ্টকর। এটা সাধারণত আমরা যখন এই যে এপিআই গুলো ইউজ করে কোনো একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করি, তখন সাধারণত আমরা এই জিনিসগুলো ইউজ করি। তখন কি মানে এপিআই কল করে হচ্ছে ডেটাবেস থেকে এরকম মানে কোশ্চেন আনসার গুলা ইয়া করা হয় নাকি, পুশ করা হয় এরকম? আহ এটা যেটা করা হয় যে, যেমন আপনার ধরনের একটা ডেটাবেস থাকতে পারে, একটা ভেক্টর ডেটাবেস, যেমন পাইনকোন থাকতে পারে, কোয়াড্রেন্ট থাকতে পারে, বা পিজি ভেক্টর। তো সেখানে হয়তো বা আপনি জাস্ট একটা কোয়েরি করলেন, যে সিমান্টিক সার্চ আমরা সাধারণত যেভাবে করি আর কি, যে একটা কোয়েরির এগেনস্টে আমার কিছু টেক্সট নিয়ে আসে, তো সেগুলো নিয়ে আসে তখন আমরা এক্সাম্পল হিসাবে বসাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হলো ভাই, কোর্সের যে ব্যাপারটা, এই কোর্সে কি আমরা মানে মডেল ক্রিয়েট করতে শিখতে পারবো বা এমন কিছু নাকি? হ্যাঁ, আমাদের কোর্সটাতে মডেল ফাইন টিউনিং এরও একটা হচ্ছে সেকশন থাকবে। না মানে ফাইন টিউন করতেছি নাকি হচ্ছে নিজে একটা মডেল বানাচ্ছি এরকম? না, নিজে মডেল বানানোর ইয়া থাকবে না, এখন ফাইন টিউন থাকবে, কারণ নিজে মডেল বানানো এটা তো আসলে অনেক বড় একটা হ্যাঁ হ্যাঁ, অনেক খুব একটা বড় task। ব্যাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তাও লাস্ট টাইম হচ্ছে রাব্বিল ভাইয়ের একটা ইয়ে করতেছিলাম আপনাদের ইন্টারেক্টিভ কেয়ারসে, তো ওইখানে আর কি মডেল বানানোর একটা জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছিল আর কি, ছোট একটা ডেটা সেট দিয়ে, ডেমো ডেটা সেট দিয়ে। তো এই জন্য আর কি বলতেছিলাম, যেহেতু এটা আরো ওই ওরিয়েন্টেড। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মানে এই কোর্সটা মূলত এআই এজেন্টস রিলেটেড, সো আমরা আসলে ওইটার মধ্যেই স্কোপ স্কোপ থাকবো আর কি। মানে এজেন্ট ডেভেলপের ভিতরে আসলে মডেল ডেভেলপ জিনিসটা পড়তেছে না, রাইট? আহ করতেছে না সেটা আসলে ডিরেক্টলি বলা যায় না, বাট সাধারণত মডেল ডেভেলপমেন্টটাকে আমরা আলাদাই রাখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি যেটা দেখালেন যে প্রম্পট, এগুলো তো বেসিক, তাই না? তো অ্যাডভান্স প্রম্পট আসলে কিরকম হয়? মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়াল প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে আসলে এটা। সবই বেসিক তা না, মানে আমরা যেমন এই জিরো শট, ফিউ শট বা চেইন অফ থট গুলো ইউজ করা হয়েছে, দেখা যাচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের প্রায় সবগুলাতেই এই জিনিসগুলো ইউজ হয়। এর সাথে হয়তো বা আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র থাকে, যেমন আমরা এই যে অটোমেটিক চেন, আমি যেমন এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, যেটা আমরা আসলে এখানে অ্যাড করবো কি করবো না, যেমন এটা একটু অ্যাডভান্স একটা টপিক, দেখা যাচ্ছে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন কাছে এটা ইউজ করা হয়। এরকম কিছু কিছু প্রম্পটিং টেকনিক থাকে যেগুলোর সাথে আবার র্যাগ রিলেটেড, যেমন ধরেন সেলফ রিফ্লেক্টিভ র্যাগও হইতে পারে, যেখানে যেটা হয় যে প্রম্পটটাকেই আবার হয়তো বা একটু ছোট ছোট পার্টে অটোমেটিকলি ভাগ করা হয় বা রিরাইট করা হয়, যেন এই দেখা যাচ্ছে যে একটা দিয়ে আমি হয়তো ভালো মতো আউটপুট পাইলাম না, সো ওই প্রম্পটটাকে আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার জন্য সেটাকে আমরা হয়তো বা লেটস এ রিরাইট করলাম আর একটা এলএলএম দিয়ে, দেন সেটা আমরা হয়তো বা আউটপুটটাকে পাওয়ার চেষ্টা করলাম। বা আমরা একটা নলেজ জেনারেশন করতে পারি, লেটস সে আপনি হয়তো বা জিজ্ঞেস করলেন যে ধরেন আমাকে আহ, ধরেন থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে বলো, সো আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেপ নিলাম যেখানে আমরা থিওরি অফ রিলেটিভিটি রিলেটেড কিছু বেসিক নলেজ জেনারেট করলাম, দেন ওইটাকে একটা জিরো শট এক্সাম্পল বা ফিউ শট এক্সাম্পল হিসাবে ইউজ করে আমি আরো ব্রডার অ্যান্সার নিয়ে আসি। তো এই ধরনের কিছু টেকনিক আমরা ইউজ করি আর কি। আচ্ছা, কোর্সে কি কোর্স শেখানো হবে পাইথন বা বেসিক কিছু? কোর্সের আউটলাইনটা দেওয়া আছে, বাট কোর্সে আমরা হচ্ছে পাইথন পাইথন নিয়ে খুব বেশি ডিসকাস করবো না, আমরা মূলত শুরুই করবো আসলে এই এজেন্টের বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে। মানে আমরা ধরে নিচ্ছি যে লেটস সে আহ আপনি আসলে প্রোগ্রামিং এর মোটামুটি বেসিক জানেন, আপনি হয়তো বা পাইথন বা অন্য কোনো কিছু জানেন। তো এইটা তো নো কোড নাকি লো কোড? না, এটা লো কোড বলা যাবে না, এটা মোটামুটি পুরাটাই কোড, যদিও আমরা লো কোডে একটা ছোট সেকশন রাখছি যে এন8 দিয়ে আমরা এনিথিং। জি জি। কিভাবে দেখাতে পারি, বাট মূলত এটার পুরাটাই আসলে কোড ম্যাক্সিমাম, যেমন আমরা হাতে কোড করে দেখাবো যে আসলে কিভাবে আপনি একটা এজেন্ট তৈরি করতে পারবেন ল্যাং গ্রাফ দিয়ে বা ল্যাং চেইন দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। Thank you. আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন যাই। সিনথিয়া আপু বলবেন এবং আমাদের ক্লাস অগস্টের শেষ উইক থেকে স্টার্ট হবে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া।
আমি বর্তমানে কাজ করছি একজন ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে। আমি খুবই বেসিক পারপাসে অ্যাকচুয়ালি হচ্ছে চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনা এগুলো ইউজ করছি, লাইক R&D অ্যান্ড যদি ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ থেকে থাকে, যে ফর্মুলা ক্রিয়েশন অ্যান্ড অল। কিন্তু আমি R&D করতে গিয়ে কয়েকটা জিনিস এমন পেয়েছি যে চ্যাট জিপিটি আমাকে মাঝে মাঝে কিছু রং ইনফরমেশন দিচ্ছে। আমি মানে আপনি যে স্ট্রাকচারে প্রম্পটিংটা দেখিয়েছেন, আমি নর্মালি স্ট্রাকচারটা ইউজ করছি, বাট ও আমাকে হচ্ছে মাঝে মাঝে কিছু রং ইনফরমেশন দিচ্ছে। সেক্ষেত্রে একুরেসি চেকটা কিভাবে হতে পারে? আর হচ্ছে যে ফর্মুলা ক্রিয়েশনের সময় মাঝে মাঝে আমি যদি ওকে কোনো ফর্মুলা মানে কোনো শিটের মধ্যে দিতে বলি যে আমি একটা শিট প্রিপেয়ার করে দাও, সেক্ষেত্রে হচ্ছে যে ও ও সেটা ধরতে পারে না মাঝে মাঝে। আচ্ছা, অ্যাকুরেসি জিনিসটা হচ্ছে আমি প্রথমে ডিসকাস করি। অ্যাকুরেসি জিনিসটা যেটা হয় যে এটা আসলে আহ, যেমন আপনার ক্ষেত্রে যেমন বেঞ্চমার্কিং একটা পসিবল অপশন হতে পারে। সো দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা অলরেডি কিছু কাজ করছেন যেখানে আপনার ইনপুটের জন্য অলরেডি কিছু ডেটা ক্রিয়েট করা আছে। সো এটা হচ্ছে আপনি এটার এগেনস্টে চেক করতে পারেন যে ঠিক আছে, আপনি যদি নতুন 10টা ডাটা দেন তাহলে সে আসলে কতবার ঠিক দেয়। এখান থেকে হয়তো বা আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। লেটস সে 80% অফ দ্য টাইম সে ঠিকঠাক দেয়, 20% টাইম সে ভুল করে। আর যেটা আসলে তুমি যে যখন বাইকে ভুলের যাও ব্যাপারটা, তখন যখন তাই তোমার মুখে আপনি হচ্ছে ভুলের যে ব্যাপারটা বললেন আসলে এলএলএম এর এটা হচ্ছে অনেক কমন একটা ব্যাপার যে সে আসলে হ্যালুসিনেট করতে পারে, সে ভুল অ্যান্সার দিতে পারে। এন্ড এই হ্যালুসিনেশন ফাইট করা ইটসেলফ একটা আলাদা মানে জগৎ বলা যাইতে পারে আর কি। সো সো এটা হচ্ছে আসলে এই অ্যাকুরেসির ব্যাপারে অনেক ব্রিফলি যতটুকু আমার মনে পড়তেছে। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আপনি আরেকবার একটু যদি রিপিট করেন। ওকে, মাঝে মাঝে যেমন আমার কিছু ফর্মুলা ক্রিয়েট করতে হয় লাইক ফাইন্যান্স রিলেটেডই, সো আমি যদি ওকে নর্মালি, ও চাইলে আমাকে টেক্সট আকারে ফর্মুলাটা দিতে পারছে আর কি, বাট আমি যদি ওকে শিট আকারে চাই, যেমন আমি বলে দিই যে আমার এই ফিল্ড গুলো দরকার, এই এই ফিল্ডে এই ফর্মুলা গুলো দরকার, এইভাবে আমি ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ও মাঝে মাঝে আমাকে যদি হচ্ছে কোনো এক্সেল কপি দেয়, ওইখানে অ্যাকচুয়ালি ফর্মুলা থাকে না, দেখা যায় অনলি ডিজিট। সো ও ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে শিটে দিতে পারছে না বা কোনো এক্সেল ফর্মে দিতে পারছে না। এটা কি কোনো লিমিটেশন আদার, নাকি আমি টেক্সট আকারেই পাবো ওর কাছ থেকে? এটা আসলে স্পেসিফিক ইউজ কেসটা দেখলে হয়তো বোঝা যেত। হইতে পারে যে ওরা ওদের এক্সেল শিটে যে ধরেন পার্টটুকু আছে বা মডিউলটুকু আছে চ্যাট জিপিটি, তার সেখানে কোনো ফর্মুলা দিলে সে হয়তো বা সরাসরি সেটা ক্যালকুলেশন করে ফেলে। এই জন্য হয়তো বা আপনি সরাসরি পাচ্ছেন না। যেমন আপনি খুব একটা শর্ট জিনিস ট্রাই করতে পারেন যে হচ্ছে ফর্মুলাটাকে তুমি একটা লেটেক্স সরি মার্কডাউন ফরম্যাটে দাও একটা সেলের মধ্যে, তাহলে সে হয়তো বা জাস্ট অ্যাজ এ মার্কডাউন ইয়ার মধ্যে দিবে, বা আপনি হয়তো বা বলে দিলেন যে ট্রিপল স্ল্যাশ দিয়ে বা কোটেশন দিয়ে দিয়ে দাও, তাহলে হয়তো বা সেটা আপনি টেক্সট হিসেবে পাইতে পারেন। ওকে, ভাইয়া লাস্ট একটা কোশ্চেন, মানে একুরেসি চেকিং এর কি কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে আমি, চ্যাটজিপিটি তো নিজে ডিসক্লেমার দেয় যে সে ভুল ইনফরমেশন দিতে পারে, সো কোনো কি প্ল্যাটফর্ম আছে যেটা ইউজ করা যাবে? অ্যাকুরেসি চেক বলতে কি যে আপনি যে আউটপুটটা পাইছেন সেই আউটপুটটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আহ, এটা নিশ স্পেসিফিক কিছু প্ল্যাটফর্ম হয়তো বা থাকতে পারে, আপনি একটু কষ্ট করে একটু খুঁজে দেখতে পারেন। আর এটার একটা মানে সহজ একটা সলিউশন যেটা হতে পারে যে আপনি ধরেন চ্যাট জিপিটি থেকে আউটপুটটা পাইছেন, সেটা নিয়ে আপনি হয়তো বা লেটস সে জেমিনাইকে দিয়ে বললেন যে ঠিক আছে, আমি ইনপুটের জন্য এটা আউটপুট পাইছি, এটা ঠিক আছে কিনা, যে তুমি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ব্রেক ডাউন করে জাজ করো। ওকে, গট ইট, থ্যাংক ইউ। ওকে, এনিথিং এলস? নেক্সট নেক্সট এসকে সিরাজ ভাই, কাইন্ডলি আপনার question। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, একজন গ্রাফিক্স ডিজাইনার। তো আহ, আমার আসলে কোডিং এর কোনো অভিজ্ঞতাই নেই, ব্যাপক বা ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই। তো আমি বেশ কিছু অ্যাড দেখছি নন কোডার এআই এজেন্ট। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আমি তো কোডিং সম্পর্কে কিছুই জানি না, নন কোডার আমি এআই এজেন্ট ডেভেলপমেন্ট করতে পারি, কিন্তু অ্যাড দেখা সাধারণত বিভিন্ন কতটুকু করতে পারি আমি তো করে ভাই, আপনার কথাগুলো খুব ব্রেক হয়ে যাচ্ছে, আপনি যদি কাইন্ডলি একটু লিখে দিতেন চ্যাটে, আমরা তো তখন অন্য কোনো একটা কোশ্চেন অ্যাড্রেস করি, তারপর হয়তো বা আপনার কোশ্চেনটা অ্যাড্রেস করলাম।
ফিরোজ ভাই আপনি একটু কাইন্ডলি চ্যাটে লিখে দিন। এন্ড আরেকটা জিনিস, আপনি যদি হচ্ছে এই স্লাইড গুলা চান বা লেটস আপনার কোনো পরে কোশ্চেন থাকে, আপনি কিউআর কোড কোনো একটা জাস্ট স্ক্যান করেন, এই লেফট কিউআর কোডটা স্ক্যান করলে আপনি স্লাইডটা পাবেন। এন্ড রাইটটা করলে আপনি আমার লিঙ্কডইনের প্রোফাইল পাবেন, সেখানে হয়তো ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমরা অ্যাড্রেস করতে পারবো। Okay. আর যদি কোনো কোশ্চেন না থাকে আমার মনে হয় শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ফর দ্য টাইমিং আমরা কোয়েশ্চেন না থাকলে মাঝে আমরা মারুফ ভাইকে একটু ফ্লোর দিই। মারুফ ভাই কাইন্ডলি আমাদের কোর্সটা একটু আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমাকে শোনা যাচ্ছে। ইয়াস ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব ফ্রুটফুল এবং খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন চলছিল, আমি অলরেডি অনেকক্ষণ ছিলাম এবং অনেকেরই কোশ্চেন আসছিল দেখছিলাম। সো আপনাদের আসলে ইন্টারেস্টেড বিষয়টা নিয়ে আমাদের আসলে এআই এজেন্টের উপরে একটা ইনডেপথ কোর্স আমরা লঞ্চ করেছি। সো এই কোর্সটা মূলত শুরু হচ্ছে অগস্টের একেবারে শেষের দিক থেকে, এবং এখানে আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল থাকতেছে। এবং এই কোর্সের মধ্যে মূলত আমরা 32টি লাইভ ক্লাস, এটা আমাদের 3 মাসের কোর্স বাই দ্য ওয়ে, এবং এখানে আমরা 32টা লাইভ ক্লাস, 4টা রিয়েল লাইফ প্রজেক্ট, এবং আমরা মাস্টারে কিছু টুলস থাকবে, জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে। কোর্স শেষে অবশ্যই আপনারা সার্টিফিকেশন পাচ্ছেন এবং ফুল কোর্সটাতে আপনারা লাইফ টাইম এক্সেস সহকারেই পাবেন। এবং আজকে মূলত যারা আসলে কোর্সে মানে আমাদের ওয়েবিনারটিতে জয়েন করেছেন, তাদের জন্য আমাদের কোর্স ফির উপরে একটা স্কলারশিপ থাকবে স্পেশাল ভাবে। আমাদের আসলে রেগুলার কোর্স ফিটা হলো 6,000 টাকা, বাট আজকে যারা আসলে জয়েন করেছেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, সেটা ভ্যালিডিটি থাকবে হলো আজকে রাত 11:59 পর্যন্ত। তো এর মধ্যে যারা আসলে জয়েন করতে চাচ্ছেন তারা এই যে অফারটা অ্যাভেল করতে পারবেন। এবং ডিসকাউন্ট রিলেটেড কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি, এই নাম্বারে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারছেন। আর যদি প্রবলেম ফেস করেন অবশ্যই জানাবেন আমাকে, আমি এই নাম্বারটি শেয়ার করে দিচ্ছি, কাইন্ডলি কল করবেন আমাকে। ভাই আমাদের চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন রয়েছে যে উনি হচ্ছে আহ মানে কোড জানেন না, বাট ওনার দ্বারা কি কতটুকু পসিবল হবে এআই এজেন্ট ডেভেলপ করা? হ্যাঁ সিরাজ ভাই, আপনি হচ্ছে বিভিন্ন যে নো কোড এজেন্ট ডেভেলপমেন্ট টুল গুলো আছে, যেমন N88 একটা, তারপরে agents.co নামে একটা ওয়েবসাইট আছে সম্ভবত, বা agents.io, আমার এক্স্যাক্টলি মনে নাই। সেখানটাতে আসলে আপনি কোনো কোড ছাড়াই বিভিন্ন ড্র্যাগ এন্ড ড্রপ করে আসলে বিভিন্ন এজেন্ট ডেভেলপ করতে পারবেন। আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আই প্রিজিউম উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ আমার মনে হয় আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমি চ্যাট বক্সে আপনাদেরকে মারুফ ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনারা মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এন্ড হ্যাঁ, আমার রেকর্ডিং এর জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কাইন্ডলি লিঙ্কটা ফিল আপ করবেন। এবং আমাদের যে কোর্সটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, আমাদের কোর্সটা স্টার্ট হচ্ছে অগস্টের লাস্ট উইক থেকে। এবং আমাদের এই কোর্সটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 30+ লাইভ ক্লাসেস, 4+ রিয়েল লাইফ প্রজেক্ট, তারপর মক ইন্টারভিউ সেশন, হ্যান্ডবুক, ইন্টারভিউ গাইড, তারপর ইন্টারভিউর হ্যান্ডবুক, তারপর জব প্লেসমেন্ট সাপোর্ট এবং লাইফ টাইম পাচ্ছেন সবগুলো ম্যাটেরিয়ালস এর। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমাদের আবার দেখা হবে। খুব ধন্যবাদ আপনাদের সবাইকে, স্পেশাল থ্যাঙ্কস টু শাহাদ ভাইয়া এত সুন্দর করে আমাদের ওয়েবিনারটা নেওয়ার জন্য। ভাই আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ আমার মনে হয় আজকে শেষ করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আসসালামু আলাইকুম।